লাইফ ইজ এ রেস। তুমি যদি প্রাণপণে না দৌড়াও তাহলে পেছন থেকে কেউ এসে তোমাকে পদদলিত করে এগিয়ে যাবে। সুতরাং প্রাণপণে দৌড়াও অথবা অন্যের দ্বারা পদপিষ্ট হওয়ার জন্য প্রস্তুত হও। এমন পরামর্শ কি তোমরা আমার কাছে আশা করো? যদি করো তবে আমি দুঃখিত। এরকম অমানবিক পরামর্শ আমি তোমাদের দিতে পারবো না। শিক্ষক হিসেবে আমার কাছে সব ছাত্র গুরুত্বপূর্ণ। তাই যে আগে আছে আর যে পেছনে আছে সবার জন্য আমি সমানভাবে চিন্তিত। ফলে কাউকে হারিয়ে কাউকে জেতার পরামর্শ আমি দিতে পারি না। কাউকে হারিয়ে কাউকে জেতাকে আমি অমানবিক মনে করি। সমস্ত রকমের মরণপণ প্রতিযোগিতাকে আমি অমানবিক মনে করি। আরও উল্লেখ্য যে সমাজ, ধর্ম, আইন, আদালত যখন মরণপণ সব প্রতিযোগিতাকে মান্যতা দেয়, তার কোনো বিরোধিতা করে না, তখন এ কথাও বলা অত্যুক্তি হয় না যে আমাদের সমাজ, আমাদের ন্যায় ব্যবস্থা, ধর্ম কোনো কিছুই এখনও মানবিক হয়ে উঠতে পারেনি। আমাদের সোশ্যাল নর্মস, পলিটিক্যাল আইডিওলজিস, এথিক্যাল ইনস্টিটিউশন সব কিছুই এখনও যথার্থ মানবিক হয়ে উঠতে পারেনি। সমাজ, রাষ্ট্র, ধর্ম সব কিছুকে অমানবিক বলাতে কেউ কেউ হয়তো অসন্তুষ্ট হতে পারে। তাদের মনে হতে পারে এটা বাড়াবাড়ি। তাহলে আমাকে 2 মিনিট সময় দিতে হবে। কেন আমি সমাজ, রাষ্ট্র, ধর্মকে অমানবিক বলছি তা বুঝিয়ে বলার সুযোগ দিতে হবে। তারপরই আমার বক্তব্যের সমালোচনা হতে পারে। তবে সেই সুযোগ আমি সাধারণত রাখি না। এ কথা অন্য যে তোমরা আমার বক্তব্য গ্রহণ করতে পারো না, কিন্তু এটাও সত্য যে তোমরা আমার সমালোচনাও করতে পারবে না। যাই হোক, কেন আমি প্রতিযোগিতাকে অমানবিক বলছি? প্রতিযোগিতাকে সমর্থনকারী রাষ্ট্র, সমাজ, ধর্মকে কেন আমি অমানবিক বলছি? তো আমার যুক্তিটি খুব সহজ। দেখো, যুদ্ধকে যে কারণে অমানবিক বলা হয় সেই একই কারণে সব ধরনের প্রতিযোগিতাকেও অমানবিক বলা যায়। কারণ যুদ্ধ ও প্রতিযোগিতার উদ্দেশ্য অভিন্ন এবং দুটোই ভীষণভাবে ক্ষতিকর। যুদ্ধ কেন হয়? যুদ্ধ হয় ধনসম্পদ, নাম, খ্যাতি অর্জন করার জন্য। প্রতিযোগিতারও উদ্দেশ্য এক, নাম, খ্যাতি, সম্পদ ইত্যাদি অর্জন করা। অতীতে কি হতো? কোথাও মূল্যবান সম্পদ রয়েছে, তো সেটাকে নিজের হস্তগত কে করবে আগে, তার জন্য মানুষের মধ্যে লড়াই হতো। ইউরোপিয়ানরা কেন ভারতে উপনিবেশ স্থাপন করার জন্য নিজেদের মধ্যে লড়াই করেছিল? তারা সোনার পাখি ভারতকে নিজেদের হস্তগত করার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। বস্তুত যুদ্ধ হল ধনসম্পদ অর্জনের একটি প্রাচীন পদ্ধতি। অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, অডিশন, ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে চাকরি, পদ, খেতাব পাওয়ার ব্যবস্থা হল আধুনিক যুগের যুদ্ধ। সুতরাং গভীরভাবে দেখলে এইসব প্রতিযোগিতা যুদ্ধের বিবর্তিত রূপ ছাড়া কিছু নয়। অতীতে সম্পদ, নাম, খ্যাতি অর্জনের জন্য যুদ্ধ হতো পেশি শক্তিকে ব্যবহার করে। আর এখন নাম, পদ, ক্ষমতা, অর্থ পাওয়ার জন্য মানসিক শক্তির ভিত্তিতে যুদ্ধ হয়। অতীতে যুদ্ধ হতো তরবারি দিয়ে, এখন যুদ্ধ হয় কালিতে, কলমে। ব্যাস, পার্থক্য শুধু এইটুকুই। এর বাইরে যুদ্ধ ও অন্যান্য প্রতিযোগিতার মধ্যে কোনো পার্থক্য নেই। ক্ষয়ক্ষতির প্রশ্নেও শারীরিক যুদ্ধের সঙ্গে মানসিক যুদ্ধের বিশেষ পার্থক্য নেই। মানসিক যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের শরীরে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে যদি কখনো উঁকি মেরে দেখা যায়, সেখানে অনেক রক্তক্ষরণ দেখতে পাওয়া যাবে। এমনকি তরবারির যুদ্ধের থেকেও বেশি রক্তক্ষরণ সেখানে দেখতে পাওয়া যাবে। তবে সেই রক্ত বাইরে বেরিয়ে আসে না বলে আমরা দেখতে পাই না। কিন্তু আমরা যদি তাদের হৃদয় চিরে দেখি, তাহলে সেখানে রক্তের পাহাড় জমে থাকতে আমরা দেখতে পাব। কিন্তু সেই পাহাড় সমান কষ্ট আমরা কখনো অনুভব করার চেষ্টা করিনি। গার্জেন হিসেবে আমরা কখনো আমাদের হেরে যাওয়া সন্তানের হৃদয়ের কথা, হৃদয়ের ব্যথা অনুভব করিনি। শিক্ষক হিসেবে আমরা সেই সব ছাত্ররা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হেরে যায়, তাদের দুঃখ কষ্টকে অনুভব করার চেষ্টা করিনি। কারণ আমরা যদি এটি অনুভব করতে পারতাম, আমরা আমাদের সন্তানকে কখনোই হেরে যাওয়ার জন্য ভর্ৎসনা করতে পারতাম না। আমরা ভর্ৎসনা করি যে আমাদের সন্তান যথেষ্ট পরিশ্রম করেনি, যথেষ্ট হার্ডওয়ার্ক করেনি।
বলে তারা সফল হতে পারেনি। এটি সত্য, তবে এর থেকে একটা বড় সত্য রয়েছে, আর সেটা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনোভাবেই সবাই সফল হতে পারবে না। বিকজ রেস অলওয়েজ ফিনিশড উইথ ওয়ান উইনার। আমাদের বোঝা উচিত যে দৌড় প্রতিযোগিতায় সব প্রতিযোগী প্রথম হতে পারবে না, তাতে প্রতিযোগী যতই চেষ্টা করুক না কেন। দৌড় প্রতিযোগিতা সব সময় একজন বিজয়ী দিয়েই শেষ হয়। সবার বিজয়ী হওয়ার কোনো ব্যবস্থাই সেখানে নেই। তর্কের খাতিরে যদি ধরা যায় যে সবাই একই সময়ে ফিনিশ লাইন ক্রস করবে, যদি সত্যি এমন হয় তাহলে তখন দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। মনে রাখা দরকার যে দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্য কেবল এটা নয় যে কে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, একই সঙ্গে কে সবচেয়ে কম বেগে দৌড়াতে পারে সেটাও নির্ধারণ করা দৌড় প্রতিযোগিতার একটি উদ্দেশ্য। ফলে দৌড় প্রতিযোগিতায় যদি এমন হয়, যদি সবাই সমান বেগে দৌড়ায়, কম বেগে দৌড়ায় এমন কাউকে যদি না পাওয়া যায়, তাহলে দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। আরও একটি উদাহরণের সাহায্যে এই সত্যকে বোঝার চেষ্টা করা যেতে পারে। ধরা যাক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সব পরীক্ষার্থী 100% নম্বর পেল, তাহলে কি হবে? সবাইকে কি ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া সম্ভব হবে? নিশ্চয়ই হবে না, কারণ ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে সিট সীমিত। এই অবস্থায় সবাই কোনোভাবেই ডাক্তারি পড়ার সুযোগ পাবে না। সবাই যদি 100% নম্বর পায়, তাহলেও সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হবে না। সুতরাং বোঝার বিষয় হলো, যেখানে একজন বা কয়েকজন প্রতিযোগীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কোনোভাবেই সবার সফল হওয়া সম্ভব নয়। সুতরাং আপনি গার্জেন হিসেবে বা মোটিভেশনাল গুরু হিসেবে যাই করুন না কেন, সবার সফল হওয়ার ব্যবস্থা আপনি করতে পারবেন না। এখানে ব্যবস্থাটাই এমন যে কেউ হারলে কেউ জিতবে, ফলে এখানে সকলের পক্ষে জয়লাভ করা সম্ভব হবে না। এই জন্য আমি বলি যে সব সন্তান যদি তাদের পিতামাতার কথা মতো কঠোর পরিশ্রম করতে শুরু করে, সব শিক্ষার্থী যদি তাদের মোটিভেশনাল গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে, তাহলে পরীক্ষকদের দারুণ সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ সবাই যদি 100% নম্বর পাওয়া শুরু করে, তাহলে পরীক্ষকদের কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। যদি সত্যি সত্যি সব শিক্ষার্থী 100% নম্বর পাওয়া শুরু করে, এবং এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না, কারণ আজকাল গার্জিয়ানেরা যেভাবে তাদের সন্তানদের প্রচণ্ড চাপের মুখে রেখে পড়াশোনা করায়, তাতে একদিন হয়তো সবাই 100% নম্বর পাওয়া শুরু করবে। তখন হয়তো পরীক্ষকরা স্বল্প সংখ্যক পরীক্ষার্থীকে বেছে নেওয়ার জন্য নতুন কিছু কায়দা অবলম্বন করবে, কিন্তু তার ফলেও সবার সাফল্য, সবার জয় নিশ্চিত হবে না। বস্তুত আমরা এখনও পর্যন্ত যে ব্যবস্থা তৈরি করেছি, তাতে সবার জয়, সবার সাফল্যের ব্যবস্থা নেই। তবে আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে এমন একটা সময় অবশ্যই আসবে যখন পৃথিবীতে সবার স্বপ্ন পূরণ হবে, সবাই তাদের প্রত্যাশিত জীবন উপভোগ করতে পারবে। আর সেটা কিভাবে সম্ভব হবে তারই একটা রূপরেখা আজকের এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি যে দর্শক বন্ধুরা আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষার্থী বন্ধুদেরও আমি আলোচনাটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে সবাই জিতবে কিন্তু কেউ হারবে না। এমন একটি ব্যবস্থা যেখানে জয়ী হওয়ার জন্য কাউকে পরাজিত করতে হবে না। এর জন্য আমাদেরকে সংগ্রাহক থেকে উৎপাদকে রূপান্তরিত হতে হবে। আচ্ছা, সংগ্রাহক থেকে উৎপাদক হওয়ার অর্থটা কী? তাহলে দেখো যে অন্যান্য জীবজন্তু হলো সংগ্রাহক। তারা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু সংগ্রহ করে, উৎপাদন করে না। তারা খাদ্য সংগ্রহ করে, তারা বাসস্থানের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে। অতীতে আদিম বন্য মানুষও তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করত। তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত, তারা পশু শিকার করত, তারা বাসস্থান গড়ে তোলার জন্য বন জঙ্গলের লতাপাতা ডালপালা ব্যবহার করত। অর্থাৎ তারা ছিল সংগ্রাহক, তারা উৎপাদক ছিল না। কিন্তু পরবর্তীতে মানুষ ধীরে ধীরে তাদের খাদ্য বাসস্থানের উপকরণ উৎপাদন সৃষ্টি করেছে। মানুষ তার খাদ্য উৎপাদন করেছে, মানুষ তার বাসস্থানের উপকরণ সমূহ উৎপাদন করেছে। অর্থাৎ মানুষ এখন উৎপাদক স্রষ্টাতে রূপান্তরিত হয়েছে।
তবে মানুষের এই উৎপাদনশীলতা, এই সৃষ্টিশীলতা যথার্থ নয়, পর্যাপ্ত নয়। এখনও মানুষের মধ্যে উৎপাদনশীলতা, সৃষ্টিশীলতার পরিবর্তে সংগ্রাহক প্রবৃত্তি ডমিনেন্ট অবস্থায় রয়েছে। তাই আমরা নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু সৃষ্টি করার পরিবর্তে অন্যের অধীনে কাজ করাকে উত্তম মনে করি। আমরা আমাদের কর্মক্ষেত্র নিজেই তৈরি করার পরিবর্তে অন্যের তৈরি করা চাকরি করাকে উত্তম মনে করি। লক্ষণীয় যে অন্যের কর্মক্ষেত্রে কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা আছে এবং সেখানে কেউ সুযোগ পাবে, কেউ পাবে না। কিন্তু নিজেই নতুন কর্মক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা নেই। উদাহরণ হিসেবে মার্ক জাকারবার্গ যখন ফেসবুক আবিষ্কার করলো, তখন তাকে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়নি। কিন্তু এখন তুমি যদি ফেসবুক কোম্পানিতে চাকরি করতে যাও, তোমাকে তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। ফেসবুক কোম্পানিতে একটা ভালো চাকরি পাওয়ার জন্য প্রতিযোগীর লাইনে তোমাকে দাঁড়াতে হবে। তুমি হয়তো বলবে যে ফেসবুকেও তো প্রতিদ্বন্দ্বী রয়েছে, যেমন টুইটার, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, পিন্টারেস্ট ইত্যাদির কথা তুমি বলতে পারো। তাহলে তোমাকে সিউডো ভার্সেস অরিজিনাল ক্রিয়েশনের পার্থক্যটাও একটু বুঝতে হবে। যখন কোনো কিছু একেবারে নতুনভাবে আবিষ্কৃত হয়, তখন তা হলো অরিজিনাল ক্রিয়েশন। তারপর সেই ক্রিয়েশনের যখন অনুরূপ ক্রিয়েশন তৈরি হয়, তখন সেটা হলো নকল সৃষ্টি। উদাহরণ হিসেবে যখন প্রথম এরোপ্লেন তৈরি হলো, তখন তা ছিল অরিজিনাল ক্রিয়েশন। পরবর্তীতে বিভিন্ন কোম্পানি এরোপ্লেন তৈরি করে, এগুলো হলো নকল ক্রিয়েশন। নকল ক্রিয়েশনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু অরিজিনাল ক্রিয়েশনে কোনো প্রতিযোগিতা থাকবে না। যেটা সৃষ্টি হয়নি তার বিকল্প থাকবে কি করে? যে শিশুর জন্মই হয়নি তার আবার প্রতিদ্বন্দ্বী থাকবে কি করে? সুতরাং নতুন কিছু সৃষ্টির কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। তাই জীবনে সবাইকে জয়লাভ করতে হলে, জীবনে সবাইকে সফল হতে হলে, সবাইকে স্রষ্টা হয়ে উঠতে হবে, সবাইকে উৎপাদক হয়ে উঠতে হবে। কাউকে না হারিয়ে তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে উৎপাদক হতে হবে, তোমাকে স্রষ্টা হতে হবে। তোমাকে ট্রেজার হান্টার হলে চলবে না। কোথাও রত্ন পড়ে রয়েছে, তুমি যাবে আর কুড়িয়ে নেবে। তুমি সবার আগে পৌঁছে গিয়ে কুড়িয়ে নেবে, তুমি সবাইকে হারিয়ে কুড়িয়ে নেবে। এভাবে কাউকে না হারিয়ে জেতা হয় না। কাউকে না হারিয়ে জিততে হলে তোমাকে তোমার রত্ন তোমার মধ্যেই তৈরি করতে হবে। সুতরাং তুমি যদি জিততে চাও, একই সঙ্গে তুমি যদি চাও কেউ না হারুক, তাহলে তোমাকে সংগ্রাহক থেকে ক্রিয়েটার হয়ে উঠতে হবে। তখন তুমি তোমার মুক্ত তুমি নিজেই উৎপাদন করবে। প্রসঙ্গত আমরা যখন সত্যিকারের উদ্ভাবক, স্রষ্টা হয়ে উঠব, তখন পৃথিবীর আমূল পরিবর্তন হয়ে যাবে। তখন পৃথিবী স্বর্গ হয়ে উঠবে। তখন পৃথিবীতে কেউ দরিদ্র থাকবে না। তখন কোনো যুদ্ধ সংগঠিত হবে না। পৃথিবীতে এখনও দারিদ্রতা রয়েছে, পৃথিবীতে এখনও যুদ্ধ রয়েছে, কারণ আমরা এখনও ট্রেজার হান্টার মেন্টালিটি নিয়ে চলছি। বর্তমান বিশ্ব অর্থনীতি ট্রেজার হান্টার নীতিতে চলছে। বিশ্ব অর্থনীতি সম্পদ সংগ্রহের মানসিকতা নিয়ে চলছে। আমরা এখনও সম্পদ সংগ্রহের মানসিকতা থেকে যুদ্ধ করে যাচ্ছি। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে কি অন্যের সম্পদ লুণ্ঠন মাত্র নয়? শোষণ মানে কি? শোষণ মানে কি অন্যের সম্পদ লুণ্ঠন নয়? কিন্তু যখন আমরা নিজেই নিজের সম্পদ তৈরি করতে পারবো, তখন আমাদের শোষণ লুণ্ঠনের প্রয়োজন কি থাকবে? যখন আমরা উৎপাদক হয়ে উঠব, তখন আমাদের শোষণ লুণ্ঠন আর করতে হবে না। এখানে একটা বিষয় বোঝা দরকার, যতক্ষণ পর্যন্ত শোষণের দরকার থাকবে ততক্ষণ পর্যন্তই শোষণ থাকবে। যতক্ষণ পর্যন্ত লুণ্ঠনের প্রয়োজন থাকবে ততক্ষণ লুণ্ঠন থাকবে। কোনো ধর্মীয় আইন, কোনো রাষ্ট্রীয় আইন, কোনো দার্শনিক তত্ত্ব মানুষকে শোষক হওয়া থেকে, লুটেরা হওয়া থেকে অব্যাহতি দিতে পারবে না, পারেনি। শুধুমাত্র যখন শোষণ লুণ্ঠনের প্রয়োজন ফুরিয়ে যাবে, তখনই এর অবসান হতে পারে। অর্থাৎ যেদিন মানুষের শোষণ লুণ্ঠনের প্রয়োজন থাকবে না, সেদিনই শোষণ লুণ্ঠন মুক্ত পৃথিবী আমরা পেতে পারি। আগামী কোনো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আপাতত আমরা আগের আলোচনায় ফিরে আসছি। তো যেটা বলছিলাম যে আমাদের সংগ্রাহক থেকে উৎপাদক হয়ে উঠতে হবে, আমাদেরকে কালেক্টর থেকে ক্রিয়েটার হয়ে উঠতে হবে। একমাত্র তবেই আমরা কাউকে না হারিয়ে বিজয়ী হতে পারব।
এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের উৎপাদন হবে পিপল সার্ভিং, আমাদের ক্রিয়েশন হবে নেচার সার্ভিং। আমরা মানব সভ্যতার ক্ষতি করবে, প্রকৃতির ক্ষতি করবে এমন কিছু সৃষ্টি করব না। আমরা যা কিছু সৃষ্টি করব তা মানব সভ্যতার মঙ্গলে আসবে। আমরা যা কিছু সৃষ্টি করব তা প্রকৃতির হিতে কাজ করবে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সবাই যদি ক্রিয়েটার হয় তবে সেবা প্রদানের কাজ করবে কে? সবাই যদি জাকারবার্গ হয়ে যায় তাহলে ফেসবুকের মতো কোম্পানি চালাবে কে? সবাই যদি প্রডিউসার হয় তবে ওয়ার্কারের কাজ করবে কে? তো এর উত্তর হলো, ওয়ার্কারের কাজ করবে মেশিন, সার্ভেন্টের কাজ করবে মেশিন, এবং সেটাই তার উচিত কাজ। কিন্তু মানুষ হয়ে চাকরের কাজ বড়ই বেমানান। মানুষ হয়ে চাকরের কাজ বড়ই অপমানের। বাধ্যবাধকতার কারণে চাকরের কাজ তবুও স্বীকার করা যেতে পারে, কিন্তু শখ করে চাকর হওয়ার কোনো মানে হতে পারে না। আমরা অন্য প্রাণী থেকে মানুষে বিবর্তিত এই কারণে হইনি যে আমরা চাকরের কাজ করব। অন্যান্য প্রাণী যেখানে চাকরের কাজ করে না, সেখানে মানুষ হয়ে আমরা কেন চাকরের কাজ করব? মানুষ হয়ে যদি আমাদের চাকরের কাজ করতে হয় তাহলে মানুষ হওয়ার আমাদের গরিমা কি থাকলো? সুতরাং মেশিনকে চাকর হতে দাও, মানুষের জন্ম আরও কিছু বড় কিছু করার জন্য। প্রসঙ্গত, মেশিন সেবা প্রদানের ক্ষেত্রে খুবই ভালো একটি বিকল্প, বিশেষত রিপিটেটিভ নন ক্রিয়েটিভ টাস্কের ক্ষেত্রে মেশিন হলো বেস্ট অপশন। তাই তো এখন নাইট গার্ড থেকে সিসিটিভি ক্যামেরাকে বেশি ভরসা করা হচ্ছে। সিসিটিভির ঘুমিয়ে যাওয়ার কোনো ভয় নেই, উপরন্তু এটি খুবই কম খরচের। কিছু টাকা খরচ করে একবার লাগিয়ে নিলেই হয়ে গেল। কিন্তু ওয়াচম্যানকে মাসে মাসে মাইনা দিতে হবে, উপরন্তু সে রাতে ঘুমিয়ে পড়তে পারে। তাই পাহারা দেওয়ার কাজে নাইট গার্ডের থেকে সিসিটিভি ক্যামেরা অনেক ভালো অপশন। তবে এটি একটি উদাহরণ মাত্র, অন্যান্য নন ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রেও মেশিন ভালো বিকল্প। নন ক্রিয়েটিভ কাজ হলো এমন কাজ যেখানে থিঙ্কিং এর দরকার নেই। আমার ধারণা আগামী দিনে নন ক্রিয়েটিভ সার্ভিসগুলোতে মেশিনের একাধিপত্য লক্ষ্য করা যাবে। গতানুগতিক কাজগুলোতে মেশিন রাজত্ব করবে, তবে সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে মানুষের প্রয়োজন অব্যাহত থাকবে। দেখো, মেশিন কাজ করে ডেটার ভিত্তিতে। মেশিনের মধ্যে যে ডেটা ইনস্টল করা থাকে তার ভিত্তিতে মেশিন কাজ করে। মেশিন নিজে বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারে না, মেশিন ভাবতে পারে না। ফলে যেখানে বুদ্ধি খাটিয়ে কিছু করতে হবে সেখানে মেশিনের থেকে মানুষ এগিয়ে থাকবে। লক্ষ্য করার বিষয় হলো, সেবা প্রদানকারী কাজ হলো নন ক্রিয়েটিভ কাজ। এগুলো পূর্ব সিদ্ধান্ত অনুসারে, পূর্ব পদ্ধতি অনুসারে সম্পাদিত হয়। যেমন স্কুলে ঘণ্টা বাদকের কাজ, ঘণ্টা বাদককে তার কাজের জন্য ভাবতে হয় না, তাকে সিদ্ধান্ত নিতে হয় না, সে মেশিনের মতো কাজ করে। এই ধরনের কাজ যন্ত্রই ভালো করবে। কিন্তু আমরা পিতামাতারা, শিক্ষাবিদরা সম্ভবত এই বিষয়টি বুঝতে পারিনি। তাই তো আমরা এখনও শিক্ষার্থীকে শিক্ষিত না করে তাকে মেশিন তৈরি করার কাজ করে যাচ্ছি। তো আমাদের বোঝা দরকার যে খুব শীঘ্রই কর্মক্ষেত্রে মানবযন্ত্রের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। কর্মক্ষেত্রে জড়যন্ত্র মানবযন্ত্রকে রিপ্লেস করে দেবে। আপনারা নিশ্চয়ই জানেন, আগের দিনের তুলনায় কলকারখানায় এখন মানব কর্মীর প্রয়োজন কত কমে গেছে। তো আগামী দিনে এই অবস্থার আরও পরিবর্তন হবে। কলকারখানায় এখন যে সংখ্যক মানব কর্মীর প্রয়োজন হচ্ছে, আগামী দিনে সেটাও হবে না। আগামী দিনে কলকারখানার সব কাজ মেশিন করবে। বাড়িতে বসেই হয়তো ম্যানেজার একটা সুইচ টেপে দেবে আর কলকারখানার রোবটগুলো তাদের নির্ধারিত কাজগুলো সম্পাদন করে ফেলবে। অর্থাৎ ম্যানেজারকেও আর কারখানায় যেতে হবে না, সব কিছুই বাড়িতে বসে হবে। আগামী দিনে শিক্ষকদের চাকরি থাকবে কিনা সন্দেহ। অলরেডি অনেক নতুন এডুকেশনাল অ্যাপস বাজারে চলে এসেছে। এখন অ্যাপসগুলোতে শিক্ষকরা শিক্ষাদানের কাজ করেছেন, কিন্তু আগামী দিনে সেখানে আর্টিফিশিয়াল শিক্ষক শিক্ষিকা শিক্ষাদানের কাজ করবে। আগামী দিনে নিউজ রিডিংয়ের ক্ষেত্রে অ্যাঙ্কারদের ভূমিকা ফুরিয়ে যাবে, সেখানে এআই অ্যাভাটার নিউজ পড়বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আগামী দিনে রোগীর প্রেসক্রিপশন লিখে দেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাক্তারের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই কাজটি অনেক ভালোভাবে করতে পারবে।
আজকের দিনে বেশিরভাগ ডাক্তার রিপোর্ট দেখে প্রেসক্রিপশন লেখে। তো আগামী দিনে এমন সময় আসবে যখন আমরা আমাদের রিপোর্টগুলো ডাক্তারকে না দেখিয়ে এআইকে দেব, আর এআই সেগুলোকে পর্যালোচনা করে আমাদের জন্য উপযুক্ত একটা প্রেসক্রিপশন লিখে দেবে, এবং সেই প্রেসক্রিপশন ডাক্তারের থেকে উন্নত হবে, কারণ একজন মানুষ ডাক্তারের তুলনায় একজন এআই ডাক্তারের কাছে হাজার হাজার গুণ বেশি ডেটা থাকবে। মানুষের মস্তিষ্কে ডেটা ধারণের একটা লিমিট থাকে, কিন্তু এআই এর ডেটা ধারণের কোনো লিমিট থাকবে না। মেডিকেল সায়েন্সের সমস্ত ডেটা একটি এআই এর মধ্যে রাখা সম্ভব হবে, ফলে স্বাভাবিকভাবেই এই এআই এর পক্ষে অনেক নিখুঁতভাবে প্রেসক্রিপশন তৈরি করা সম্ভব হবে। এখানে একটা কথা স্মরণ রাখা দরকার যে ডাক্তারেরা বেশি বেশি রিপোর্টের উপর নির্ভর করে প্রেসক্রিপশন লেখার যে ট্রেন্ড চালু করেছে, এর দ্বারা আসলে এরা এই প্রফেশনটারই কবর খননের কাজ শুরু করেছে। যদি শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতেই একজন ডাক্তার প্রেসক্রিপশন লেখে, তাহলে আমি শুধু শুধু কোনো ডাক্তারকে আমার রিপোর্ট দেখাতে যাব কেন? আমি কেন তার কাছে যাব না যার কাছে শত শত ডাক্তারের মেমোরি একসঙ্গে রয়েছে? তো আমি যেটা বলতে চাইছি যে যেখানে ক্রিয়েটিভিটির দরকার নেই, যেখানে সৃষ্টিশীলতার দরকার নেই, যেখানে ইমাজিনেশনের দরকার নেই, যেখানে কাজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে হয়, যেখানে পূর্ব নির্ধারিত পদ্ধতি অনুসারে কাজ হয়, যেখানে পূর্বে দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে কাজ হয়, সেখানে ধীরে ধীরে মেশিন মানুষকে রিপ্লেস করে দেবে। এই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যদি একটা ব্যাপক পরিবর্তন না হয়, শিক্ষা ব্যবস্থার যদি রূপান্তর না হয়, তাহলে আগামী দিনে শিক্ষার্থীরা যে বিরাট সমস্যার সম্মুখীন হতে চলেছে তাতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। মনে রাখতে হবে, বর্তমান সময়ে শিক্ষার্থীদের যে আনএমপ্লয়মেন্টের সমস্যা, তার একমাত্র কারণ হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো মেশিন মেকিং এডুকেশন সিস্টেম। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে মেশিন তৈরি করা হয়, আর বর্তমান সময়ে যেহেতু কর্মক্ষেত্রে মানব মেশিনের প্রয়োজন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ফলে একটা বিপুল সংখ্যক শিক্ষার্থী আনএমপ্লয়েড রয়ে যাচ্ছে। সুতরাং এখানে আরও একটি বিষয় আমাদের উপলব্ধি করা দরকার যে সৃষ্টিশীল হওয়া কেবলমাত্র মহৎ কার্য নয়, উপরন্তু সৃষ্টিশীল হওয়া হলো আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা যদি সৃষ্টিশীল হতে না পারি, তাহলে আমরা সারভাইভ করতে পারবো না। আমরা যদি এখনও কর্মচারী হয়ে থেকে যাই, তাহলে আমাদের জীবন ধারণ কঠিন হয়ে উঠবে। এই অবস্থায় আমাদেরকে সৃষ্টিশীল হতেই হবে, আমাদেরকে নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরি করতে হবে, না হলে বেকারত্বের গ্লানি নিয়ে আমাদের জীবনটাকে শেষ করতে হবে, আর আমরা আমাদের সুন্দর জীবনকে বেকারভাবে কাটিয়ে দিতে পারি না। আমরা মানুষরা অন্যান্য জীবজন্তুর মতো সংগ্রাহক হয়ে রয়ে গেছি। আমরা পুরোপুরি উৎপাদক বা স্রষ্টা হতে পারিনি। আর যেহেতু আমরা উৎপাদক হতে পারিনি, তাই অন্যের উৎপাদিত সম্পদকে পাওয়ার জন্য আমাদের মধ্যে লড়াই সংঘর্ষ রয়েছে। অতীতে এই সংঘর্ষ হতো রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, আর এখন এই সংঘর্ষ হয় হৃদয় ভঙ্গকারী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। অতীতে যেমন কিছু মানুষের জয় হতো আর কিছু মানুষ পরাজিত হতো, বর্তমানে পরীক্ষা ব্যবস্থাতেও কিছু মানুষের জয় হয় আর কিছু মানুষ পরাজিত হয়। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত এবং হওয়া সম্ভব। তার জন্য আমাদেরকে সংগ্রাহক থেকে উৎপাদকে উন্নীত হতে হবে, আমাদেরকে কালেক্টর থেকে প্রডিউসার হতে হবে। আর আমরা যদি কালেক্টর থেকে প্রডিউসার হতে পারি, তাহলে আর কাউকে হারানোর দরকার হবে না, কাউকে না হারিয়েই আমরা জয়ী হতে পারবো। আর যেদিন এটা সম্ভব হবে, সেদিন পৃথিবী স্বর্গ হয়ে উঠবে। সেদিন পৃথিবী থেকে সমস্ত রকমের শোষণ বঞ্চনার অবসান হবে। সেদিন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠব। সেদিন আমরা মানুষ হওয়ার গর্ব করতে পারবো। বন্ধুরা, আজকের আলোচনাটি এখানেই শেষ হলো। আলোচনা নিয়ে যদি কারো বক্তব্য থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে তারা সেটা করতে পারে। আমি চেষ্টা করব সেই সব কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।